ওকে, গতদিন আমরা মোটামুটি এই ডিজাইনটা মোটামুটি উপর উপর দেখছিলাম, যে কোথায় কি আছে না আছে। তো আজকে মোটামুটি টেকনিক্যাল পার্ট গুলো দেখবো আর কি, কোনটা কিভাবে ইয়ে হচ্ছে। তো এটা তো আপনারা তো গতদিনে বুঝতে পারছেন যে এখানে আহ, মোটামুটি বেশ কয়েকটা সিস্টেম ইন্টিগ্রেটেড। সিস্টেমটা হচ্ছে আমার এখানে ফুয়েল সেল আছে, এটা এটার সাথে আবার এখানে আমার হচ্ছে ইয়েটা আছে, কি বলে, সোলার সেল আছে। তো এই দুইটা কম্বাইন হয়েছে এই পয়েন্টে। এইটা আসলে আমার মেনলি লোড হচ্ছে, লোড পয়েন্ট। মানে এই পয়েন্টের সাথে আমার যেসব প্রয়োজনীয় লোড সেগুলো আমি এখানে কানেক্টেড করবো। এই যে এখানে রেজিস্ট্যান্সটা আছে, এখানে আমি কানেক্ট করবো এই পয়েন্টে কানেক্ট করলে করা যাবে। এটা মেনলি আমার বাস, মেন বাস আমার। আবার মাইক্রো গ্রিডের ভিতরেও এখানে যে মাইক্রো গ্রিড আছে এইখানেও আমি লোড দিয়ে দেখতে পারি এসি সিস্টেমের জন্য। কারণ আমরা যেটা বলতেছিলাম গতকালকে, যে দুইটা সিনারি হইতে পারে, হয় আমি পাওয়ার আমি ন্যাশনাল গ্রিডকে দিব, নয়তো পাওয়ার আমি নিব। তো আমি যদি পাওয়ার দেই তাহলে কিরকম কি ইয়েটা আসে সেইগুলো আর কি দেখার। তো আমরা একটা একটা করে সিস্টেম সিস্টেম ধরে যাই আর কি। তো প্রথমে আমরা এই ফুয়েল সেলটা আর কি বুঝে নিই, ফুয়েল সেলটা কিভাবে কাজ করতেছে। তো আপনাদেরকে যে হয়তো বা যে ফাইলটা হবে সে তার ভিতরে ফুয়েল সেলের আলাদা করে একটা ফাইল থাকবে। তো ফুয়েল সেলের ফাইলটা ওপেন করলে এরকম থাকবে। আমি গতদিন বলতেছিলাম যে ম্যাটল্যাবে যদি আমরা রান করতে যাই তাহলে আমাদেরকে এই যে এই সিস্টেম গুলা নিতে হয়, মানে পাওয়ার জিইউআই নিতে হয়, না হলে আমার সিস্টেম রান হয় না। তো এটা আমাদেরকে নেওয়া। তো এর ভিতরে যদি আমরা ঢুকি, তো এর ভিতরে ঢুকলে আমরা দেখবো টাইম নিচ্ছে প্রথমে কন্টিনিউয়াস ভাবে। তো এটা দুটো অপশন, কন্টিনিউয়াস, ডিসক্রিট মেনলি এ করে। আর অন্যান্য ক্ষেত্রে অনেক সময় ডিসক্রিট ফেজর এবং জাস্ট ফেজর ইউজ হয়। তো এই এটার মাধ্যমে আমরা অন্যান্য এই যে টুলসে গেলে মেজারমেন্টস, স্ট্যাটাস অ্যানালাইজার, অনেক কিছু মানে পুরো সিস্টেমের ডিজাইনে কোন কোন ভ্যালু কত আসছে সেগুলোও নিতে পারি অনেক সময়, যেগুলো খুব একটা প্রয়োজন হয় না। এই প্রয়োজন হয় যারা আর কি ইলেকট্রনিক্স এর ইয়ে ডিজাইন করে তাদের জন্য। আমাদের অনেক সময় প্রয়োজন হয় এফএফটির জন্য, যদি সিগন্যালের হারমোনিক্স থাকে হ্যালো সেগুলো। হ্যালো। কিছু বলতেছিলেন? স্যার, সরি সরি সরি, ভুল করে মাইক অন হয়ে গেছিল। না, সমস্যা নেই। আচ্ছা, তো আমাদের অনেক সময় দেখতে হয়, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ইয়েতে দেখতে হয়, যেমন এই যে এফএফটি অ্যানালিসিস করতে হয়। তো এইগুলা রিকোয়ারমেন্ট অনুযায়ী আর কি, আমি কি ধরনের কাজ করতেছি সেই অনুযায়ী করতে হয়। তো আমাদের এখানে এগুলার কাজের প্রয়োজন নাই। তো ফুয়েল সেল যেটা বলতেছিলাম, এটা আমরা রান করার জন্য আমার পাওয়ার জিওই লাগবে। তো এটা গেল একটা পার্ট। আর এইখানে দেখেন উপরে দিয়ে টাইমার দেওয়া আছে। ভাই এইখানে হচ্ছে আমরা কোন সময় কন্টিনিউয়াস নেব আর কোন সময় ডিসক্রিট নেব? ওকে, এটা হচ্ছে আহ, নির্ভর করে। আমি যদি আহ, এমন একটা সিস্টেম ধরেন, আমার সিস্টেমটাই এটা জেনারেল কথা না আর কি, এটা বেসিক একটি, যে আমরা যখন কন্টিনিউয়াস টাইম ডোমেন, একটা নির্দিষ্ট টাইম ডোমেন নিয়ে যখন আমরা কাজ করি, যে যেমন ধরেন আমরা হচ্ছে এই সিমুলেশনটাকে আমি 2 সেকেন্ডের জন্য রান করব। এখন আমার 2 সেকেন্ডের জন্য যদি রান করি, তাহলে আমার প্রত্যেকটা, যেহেতু আমার এখানে এসি ডিসি কম্পোনেন্ট আছে, আমার হচ্ছে কন্টিনিউয়াস প্রত্যেকটা পয়েন্টে ডাটার প্রয়োজন। এই 2 সেকেন্ডের জন্য, 0 থেকে শুরু করে 2 পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ডারই ডাটার প্রয়োজন। এবং সেগুলোকে আমরা একই সাথে মার্জ করে একটা আউটপুট দেখি। তাহলে আমাকে এখানে কন্টিনিউয়াসে যাইতে হবে। এখন ডিস্কিটে আমরা যাই, ডিস্কিটে গেলে রেজাল্ট পাবো। ডিস্কিটে যাওয়ার কারণটা হচ্ছে, ডিস্কিটে আমি যেতে পারি কোন পয়েন্ট, আমি নির্দিষ্ট একটা পয়েন্ট ধরে ওই পয়েন্টের কি ধরনের ডাটা আসছে আমি একটা সিঙ্গেল পয়েন্টে যদি অ্যানালাইসিস করতে যাই, সেক্ষেত্রে ডিস্ক্রিটে গেলে সুবিধা। আবার বেশিরভাগ ক্ষেত্রে যখন আমরা ডিসি সিস্টেম করি সেক্ষেত্রে ডিসক্রিট দিলে আমার ডাটা চলে আসে। আবার এসি সিস্টেমে গেলে কিন্তু আমার ডিসক্রিট আসে না। আসে না বলতে আসে, কিন্তু আমার হচ্ছে ডাটাগুলো আমরা সেভাবে নিয়ে আসতে পারি না। মানে নির্দিষ্ট পয়েন্ট পাই না, কারণ আমরা যখন এসি সিস্টেমে যাই কন্টিনিউয়াস টাইম ডোমেনে করতে হয় আমাদের এই কাজগুলো। তো ডিসক্রিটে গেলে তো আর আমি তো কন্টিনিউয়াস করতে পারবো না। এটা হচ্ছে মেনই। তো আমরা সবসময় চেষ্টা করবো কন্টিনিউয়াসে নিয়ে আসার। হ্যাঁ, কন্টিনিউয়াসে করলে আমাদের এর ভিতরে আমরা যদি কন্ট্রোল ই প্রেস করি, কন্ট্রোল ই প্রেস করলে এটা হচ্ছে আমার কনফিগারেশন মডিউল চলে আসে। তো মডেল, আচ্ছা, আসুক। প্রথমে একটু ইয়ে করতে একটু টাইম নেই। আর ভাই ওই আমরা এখানে যে এইচি এফও পাওয়ার প্ল্যান্ট ইউজ করছি না সোলার পাওয়ার প্ল্যান্টের সাথে, বুঝতে পারি নাই, কি বলেন? আমরা এখানে যে দুইটা মানে ইউজ করছি, সোলার প্যানেল আর একটা হচ্ছে এইচএফও, তাই না? এই সেফন, এটা হচ্ছে হাইড্রোজেনের। তা ওই এই সেফ। এইখানে হ্যাঁ।
হ্যাঁ হ্যাঁ, মানে এখানে এই সেফও এই প্ল্যানটা ব্যবহার না করে অন্য প্ল্যানটা ব্যবহার করলে কি হতো, বা এইটা ব্যবহার করতেছি, এটার সুবিধা কি? আচ্ছা, এটা আমি কিন্তু কালকে বলছিলাম আপনাদের যে আমরা যেহেতু ইয়ে করতেছি কাজ, আমরা যদি ডিজেল করতাম বা কয়লা দিয়ে করতাম বা গ্যাস ভিত্তিক করতাম, আমাদের কিন্তু পলিউশন হইতো এবং এগুলোর কস্ট কিন্তু অনেক বেশি। এগুলো কিন্তু রিনিউয়েবলস না। যেমন আমরা যদি ডিজেলের কথা বলি, একটা সময় যদি পৃথিবী থেকে শেষ হয়ে যায় তাহলে কিন্তু সব শেষই হয়ে যাবে। আমরা তো আর নতুন ভাবে আনতে পারবো না ফসিল ফুয়েল গুলাকে। আবার কয়লাও তাই, কয়লা শেষ হয়ে গেলে কয়লা শেষ, গ্যাস শেষ হয়ে গেলে গ্যাস শেষ। কিন্তু হাইড্রোজেনের এই বিষয়টা হচ্ছে পানির মাধ্যমে আমরা করতেছি। এখন পৃথিবীর থেকে আমাদের তো মোটামুটি আহ 4 ভাগে 3 ভাগে পানি। তো এই পানি ইউজ করে তো আমরা হাইড্রোজেনকে ইয়ে করতে পারবো, সিনথেসাইজ করতে পারবো, পানি থেকে হাইড্রোজেন নিয়ে আসতে পারবো। সেই হাইড্রোজেন আমরা তো ফুয়েল সেল ইয়ে করলে এটা আমি তো কখনো ফুরাবে না, মানে রিনিউয়েবলস হয়ে যাবে। আবার আরেকটা সুবিধা হচ্ছে হাইড্রোজেনের তো আমি ইয়ে করতে হচ্ছে আমার আউটপুট হিসেবে কোনো গ্যাস নির্গত হয় না। মানে আমার হাইড্রোজেনটা পুরাটাই 100%ই বার্ন আউট হয়ে যায়। তাহলে আমার হচ্ছে পরিবেশ দূষণও হচ্ছে না। এই এই হচ্ছে সুবিধা এইগুলার। আবার হচ্ছে আহ, এইগুলার হচ্ছে একটা, আমি যদি ইয়ে করতে যাই, ডিজেল পাওয়ার জেনারেশন করতে যাই বা গ্যাস টারবাইন যদি করতে যাই বা কয়লার ভিত্তিক যদি বিজনেস কেন্দ্র করতে যাই, তাহলে তো ক্যাপিটাল প্রচুর লাগে। কিন্তু সেই তুলনামূলকভাবে তাদের তুলনায় এটা হচ্ছে কস্ট ইফেক্টিভ আমার এই পাওয়ার প্ল্যান্ট গুলো করা। সেই জন্যই আর কি মেনলি রিনিউয়েবলস এবং গ্রিন এনার্জি, সেই জন্য ওইদিকে যাওয়া আর কি, ফুয়েল সেলে যাওয়া। তো ফুয়েল সেলের ভিতরে যদি আমরা স্ট্রাকচারে যাই, এই যে এটা ওপেন করলে ভিতরে এটা ওপেন ঠিক হয়ে আছে যাবে। ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, ভিতরে কতগুলা কি কি আছে সব ওপেন হয়ে যাবে। তো এইখানে দেখেন আমরা এখানে এই যে একটা ব্লক আছে, এটা হচ্ছে আমরা কিন্তু ফুয়েল সেল স্ট্যাক লেখা আছে। তো ফুয়েল সেলের স্ট্যাক লেখা আছে কিসের জন্য? ফুয়েল সেলের কিন্তু নির্দিষ্ট করে একটা একটা করে সিঙ্গেল আউট করলে অনেক কম ভ্যালু থাকে, আউটপুট কম আসে। তো আমরা যেমন ওই যে সোলার প্যানেলে একটা পর একটা অনেকগুলো লাগাই দিই, সিরিজ এবং প্যারালাল কানেকশন করে বাড়াই, সেরকম ভাবে এখানে স্ট্যাকিং করা হয়েছে, একটা পর একটা একটা পর একটা স্ট্যাকিং করা হয়েছে করে কিন্তু এই সোলারটাকে মানে ফুয়েল সেলটাকে এত বড় করা হয়েছে। এটা যদি আপনার ভিতরে ঢুকি, ভিতরে ভিতরে ঢুকলে দেখবো এখানে আমাদের ইয়ে দেওয়া আছে, প্যারামিটার্স দেওয়া আছে প্রিসেট মডেল। এখানে বেশ কিছু প্রিসেট আছে, এইগুলো প্রিসেট গুলো কিন্তু আপনারা সিলেক্ট করতে পারেন। হ্যাঁ, আমরা যেটা ইয়ে করা হয়েছে এখানে দেখেন, এই যে এটা এই মডেলটা ইউজ করেছে। পিএমএফসি 50 কিলোওয়াট করবে, 625 ভোল্ট দিবে, মানে 625 হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স টার্মিনাল থেকে টার্মিনাল, মানে পজিটিভ থেকে নেগেটিভ পর্যন্ত। তো এখন কথা হচ্ছে পিএমএফসি এটা আসলে কি ধরনের হাইড্রোজেন সেল? এটা হচ্ছে প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন ফুয়েল সেল। এখানে যে উপরে দিয়ে কিন্তু সব ডাটা লেখা আছে এখানে, হ্যাঁ, যে ঘাবড়ানোর কিছু নাই, যে এখানে সব জানতে হবে বের করতে। এখানে দেখেন লেখা আছে প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন ফুয়েল সেল, তারপরে সলিড অক্সাইড ফুয়েল সেল, তারপরে অ্যালকালাইন ফুয়েল সেল, এইগুলো আছে। তা আমরা যেহেতু এখানে হচ্ছে আমরা ডিরেক্ট হাইড্রোজেন ইউজ করবো, যেখানেও ডিনোশন দেওয়া আছে হাইড্রোজেন এবং এয়ার এর মাধ্যমে আমরা এটাকে বার্ন আউট করে করবো। যেহেতু হাইড্রোজেন করবো, হাইড্রোজেনের জন্য কিন্তু আমার কিন্তু হাইড্রোজেন তো জাস্ট একটা গ্যাস, এটাকে শুধু একটা একটা লেয়ার থেকে আরেক লেয়ারে ট্রান্সমিট করতে হবে, মানে পাঠিয়ে দিতে হবে। সেই জন্য কিন্তু আমরা প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন করছি। সেই জন্য হচ্ছে প্রোটন এক্সচেঞ্জ দেওয়া। এখন যদি আমরা যদি অন্য কোনো ধরনের সলিড ফুয়েল নিতাম, হাইড্রোজেনের অনেক সলিড কম্পাউন্ড থাকে, সেগুলো যদি নিতাম বা অন্য কোনো কম্পাউন্ড নিতাম, তাহলে কিন্তু আমরা সলিড অক্সাইড বা অ্যালকালাইন এইসব নিতাম। আমরা যেহেতু হাইড্রোজেন দিয়ে কাজ করতেছি, গ্রিন এনার্জি করব, ইয়ে করবো, সেই জন্য কিন্তু আমরা এই মডেলটা ইউজ করা। এবং এই মডেলের কিন্তু অনেক ধরনের আছে, একটা আছে 24 ভোল্ট, 25, 45 ভোল্ট, 625 ভোল্ট। তো এখন 625 ভোল্ট নেওয়ার কারণ কি? এটা নেওয়ার কারণ হচ্ছে আমরা যেহেতু এটা গ্রিডের সাথে কানেকশন দেব, এখন গ্রিডে আমার ফেজ টু ফেজে 400 থেকে 440 ভোল্ট থাকে, সিঙ্গেল ফেজে, একটি ফেজ থেকে আরেকটা ফেজ। তো তাকে যদি আমরা যদি আরএমএস এ নিয়ে যাই, √2 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে কিন্তু আমি 600 কাছাকাছি ভ্যালু চলে আসে। সেই জন্য কিন্তু এই মডেলটা ইউজ করা এখানে। এটা হচ্ছে সেই ইয়েটা গেল। আহ, বাকি এগুলো খুব চেঞ্জ করার দরকার নেই, এগুলো হচ্ছে ইয়ে থাকে, আহ, নিজস্ব ভাবে ওইটা ডিফাইন করা থাকে। আমরা সাথে মডেলগুলো ডিফাইন করে দিই, দেওয়ার পরে এইখান থেকে আমরা এই যে মেজারমেন্ট থেকে আমরা এখানে আউটপুট নেই, ভোল্টেজ কত, কারেন্ট কত এখান থেকে জেনারেট হচ্ছে, তবে স্ট্যাকের এফিসিয়েন্সি কত, কত পার্সেন্ট ইউটিলাইজেশন হচ্ছে, ওপেন সার্কিট ভোল্টেজ কত, এটা এইগুলো মানে বেসিক যেসব ইলেকট্রিক্যাল আমরা কাজ ইয়েগুলো নিয়ে ডাটাগুলো পর্যবেক্ষণ করি, সেইগুলো এখান থেকে আর কি পাওয়া যাবে। তো এখন কথা হচ্ছে আমরা অনেক সময় দেখা গেলো যে ফুয়েলের আমরা কম বেশি হচ্ছে কোনো কারণে, আমরা তো সবসময় একই রকমের যে মেনটেন করবে মেশিন, সেটা তো ইয়ে হচ্ছে গ্রহণ করা যায় না, বা
কোন একটা সিচুয়েশন এমন হলো যে আমার যে আমরা যেহেতু এখানে ইনপুটে ইয়ারও থাকবে, ইয়ার যে সবসময় একই সেম ফ্লো দিবে সেটাও তো কম বেশি হইতে পারে। তো কম বেশি হলে তো আমার তো আউটপুটে সেটা ইফেক্ট করবে, সেইটা ইফেক্ট যেন না পড়ে সেই জন্য এখানে আমাদের একটা বুস্ট কনভার্টার দেওয়া। এই যে এটা হচ্ছে সে বুস্ট কনভার্টার। এই বুস্ট কনভার্টারটা দেওয়ার কারণ হচ্ছে আমার যে আউটপুট যেটা থাকবে সেটা যেন এখান থেকে যেটা বের হচ্ছে সেটা যেন আমার হচ্ছে আউটপুটে টোটাল ভাবে আসে, মানে সবসময় মোটামুটি সেম ভাবে থাকে, কখনো চেঞ্জ না হয়। তো সোলারের ক্ষেত্রে আমরা এটা করছিলাম ইয়ের মাধ্যমে, হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্রান্সফারের মাধ্যমে, ম্যাক্সিমাম পাওয়ার ট্র্যাকিং এর মাধ্যমে। কিন্তু এখানে আমরা সেটা করছি একটা পিআই কন্ট্রোলারের মাধ্যমে। এখানে দেখেন মানে মেকার এটা যদি দেখি, এখানে প্লাস মাইনাস এই যে এইটা, এবং এটা থেকে আমি পজিটিভ নেগেটিভ ভোল্টেজ পাচ্ছি, দিয়ে এখানে আমরা এখানে একটা ক্যাপাসিটর লাগাইছি। এখন ক্যাপাসিটর কি কাজ করে, ক্যাপাসিটর কি কাজ করে যে হঠাৎ করে যদি ভোল্টেজ আপ ডাউন হয় সেটা সে সিস্টেমে ইফেক্ট ফেলে দেয় না কিছু, তার ভিতরে যেহেতু চার্জ সংরক্ষণ করে রাখে, কিছুক্ষণ সে সেটাকে আউটপুটে দেওয়ার চেষ্টা, আউটপুট দেয় সিস্টেমটা ব্যাক না করা পর্যন্ত, মানে খুব অ্যাব্রাপ্ট ফল করে না কখনো আমার ভোল্টেজটা। সেটাকে মিনিমাইজ করার জন্য এখানে একটা ক্যাপাসিটর ইউজ করা। আর এখানে যে আমার ইন্ডাক্টর, এখানে একটা সুইচ, এবং এখানে ডায়োড, এবং এটা হচ্ছে ক্যাপাসিটর, এখানে যে ক্যাপাসিটর দেওয়া, এই পুরো কনফিগারেশনটা করা হয়েছে আমার বুস্ট কনফিগারেশন। এটা আলেকজান্ডার সাদিকু হোক বা যে কোনো সার্কিটের বইয়ে আপনারা সেম পাবেন, এটা সারা সব জায়গার জন্য সেম ইয়ে থাকে। তো এটা পাইলাম। তো আমরা তো এটা তো দেখতে হবে যে আসলে সবসময় ঠিকঠাক পাচ্ছে কিনা, ঠিকঠাক পাচ্ছে কিনা, মানে এই সুইচটাকে তো অন অফ করতে হবে। সেটার জন্য তো আমার একটা সুইচের ডিভাইস প্রয়োজন। সেই জন্য দেখেন এখান থেকে আমরা এই যে রেফারেন্স নিচ্ছি 600 ভোল্ট, রেফারেন্স দিয়ে দিচ্ছি 600 ভোল্ট। সবসময় সে 600 ভোল্ট মেনটেন করার চেষ্টা করবে। ঠিক আছে, তো 600 ভোল্ট যদি মেনটেন করবে, আমি এখানে রেফারেন্সে দিলাম, মানে লজিকটা এখানে বুঝতে হবে যে পিআইটা কিভাবে কাজ করতেছে। এখানে আমি 600 ভোল্ট আমি রেফারেন্সে দিলাম যে আমার সবসময় 600 ভোল্ট থাকতে হবে। এটার সাথে এখন কানেক্ট হচ্ছে কি? মানে তো এখন হচ্ছে এখানে আমার ইয়েটা যে আমি কম্পেয়ার করবো কার সাথে, 600 ভোল্ট যে দিলাম এটার সাথে আমি এখন কম্পেয়ার করবো। এই কম্পেয়ার করবো আমি যে এইখান থেকে যে আউটপুট থেকে যে এই ইয়ের মাধ্যমে এখানে একটা অ্যামিটার আর কি, মানে কারেন্ট মেজারমেন্ট ব্লক লাগানো আছে, এইখান থেকে আউটপুট আসবে। এই আউটপুটটা এখানে যাবে, মানে ভোল্টেজটাকে আমি কম্পেয়ার করবো। এই ভুল বললাম, এখানে অ্যামিটার থেকে না, আমি এখানে যে টার্মিনালে যে ভোল্টেজটা পাচ্ছি, এই যে টার্মিনাল ভোল্টেজ, মানে আমার এখানে ফুয়েল সেল থেকে তো 625 ভোল্টের মতন আসবে। তারপর আমি এটাকে স্টেবিলাইজ করার জন্য আমি এখানে একটা কনফিগারেশন নিয়েছি বুস্টের। বুস্টের পরে এখানে আমি একটা ভোল্টেজ পাবো এই রেজিস্ট্যান্স অ্যাক্রস। তো এই ভোল্টেজটাকে আমি আমি যে রেফারেন্স ধরে নিচ্ছি যে আমার যেহেতু গ্রিড লাইনে হচ্ছে রেফারেন্স ভোল্টেজ 600, আমি ওটার সাথে এটাকে কম্পেয়ার করবো যে আসলে কতটুকু কম বেশি হচ্ছে, বেশি হচ্ছে না কম হচ্ছে, সেই ডাটাটা রিড করবে এই পিআই কন্ট্রোলার। এখানে একটা পিআই কন্ট্রোলার দেওয়া আছে, পিআই কন্ট্রোলার সেটাকে রিড করবে। রিড করার পর সে অনুযায়ী সে একটা সিগন্যাল তৈরি করবে। এই সিগন্যালটা এখানে যখন এই যে পিডাব্লিউএম জেনারেটর যেটা দেওয়া আছে ডিসি ডিসি, এর ভিতরে যখন দিবে তখন সে একটা সিগন্যাল জেনারেট করবে, মানে পজিটিভ এবং নেগেটিভ সিকোয়েন্সের, মানে 1 এবং 0 সিগন্যাল তৈরি করবে। সেই সিগন্যালটা আমার এই ইয়ের মধ্যে যাবে, আইজিবিটির মধ্যে যাবে, যে এটা অন অফ হয়ে থাকবে কন্টিনিউয়াস ভাবে। অন অফ যখন হয়ে থাকবে তখন অন অফ যখন হবে তখন হচ্ছে আমার সেই অনুযায়ী সিগন্যাল অনুযায়ী আমার এখানে আউটপুট সবসময় মোটামুটি 500 600-তে কনস্ট্যান্ট থাকার চেষ্টা করবে। এইটা হচ্ছে এটার মেন মেকানিজম এখানে। আর এখানে যেসব ব্লক গুলো দেখতেছেন এই যে এগুলো এগুলো সব হচ্ছে আউটপুট ব্লক দেখার জন্য, মানে পাওয়ার কত, ইয়ে কত। তো আমি যদি যদি রান দেই, আমি যদি এখন রান করি, সেটা কম্পাইল আচ্ছা, হয়। সমস্যা না থাকলে এটা কথা শুনতে পারি? বুঝতে পারিনি। হ্যাঁ বলেন। বলছি যে ক্লাসটা কি বিষয় হচ্ছে? হ্যালো। হ্যাঁ আপনারা আপনাদের যে প্রজেক্ট সে অনুযায়ী তো ক্লাস এরিয়া আপনারা, মানে ও, এক্স্যাক্টলি কি বলতেছেন আমি বুঝতে পারি না আর কি, প্রথম থেকে মানে শেষ হচ্ছে নাকি। আপনার এই লিঙ্কটা তো আমি পেলাম আমাদের একটা গ্রুপ থেকে, আমাদের স্কুল গ্রুপ থেকে, তো বুঝছি না যে কি বিষয়ে ক্লাসটা হচ্ছে।
হ্যালো। জি, এটা হচ্ছে আপনাদের সম্ভবত প্রজেক্টের কন্ট্যাক্ট করা ছিল আপনাদের গ্রুপে। সেই প্রজেক্টের গতকালকে কি ক্লাসে প্রজেক্টে ছিলেন না আপনি? ভাই আপনি কোন ইনটেকের? আমি তো কলকাতা আশুতোষ কলেজ থেকে। ওরে, তো কলকাতা আশুতোষ কলেজের আপনাদের ইঞ্জিনিয়ারিং গ্রুপে ম্যাথমেটিক্স। ওকে, আপনার নামটা কোনটা ভাই? আপনি ঋষিকেশ দাস। ওকে, আপনি হয়তো বা ভুল কোনো লিঙ্কে বা কোনো ঋষিকেশ। ইয়েতে ডাইভার্ট হয়েছেন আর কি, সম্ভবত। একটা মিস্টেক হয়েছে ভাই, হয়তো কোনো। ও ঠিক আছে ঠিক আছে, সরি সরি সরি। ঠিক আছে। ওকে, আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো। আচ্ছা, যে দুইজন আছে তারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি বলেন, শোনা যায়। ওকে। আচ্ছা, এখন আমি যেটাকে রান দিলাম, এখন যদি রান, আবার কে কে জয়েন করতেছে? ওকে, এখন রান দেওয়ার পরে এই যেটা রান হয়ে গেছে, এখন যদি আমি ফুয়েল সেলের এইটাকে ডাবল ক্লিক করি তাহলে আমার এটার আউটপুট আসবে। তার আউটপুটে দেখেন, এখানে দেখেন প্রথমে যেটা বলেছিলাম যে স্ট্যাকের এফিসিয়েন্সি কত, এখানে দেখাচ্ছে মোটামুটি এই যে লেভেলের এফিসিয়েন্সিটা আসছে, মানে 55-56% এফিসিয়েন্সি আসছে স্ট্যাকে। তারপর এইখানে যে নিচের কালারটা, এখানে দেখাচ্ছে যে অক্সিজেন কতটুকু ঢুকতেছে, হাইড্রোজেন কতটুকু ঢুকতেছে। হ্যাঁ, অক্সিজেন এবং হাইড্রোজেনের রেশিওটা এখানে এভাবে দেখানো আছে এই দুটো পয়েন্টে। হ্যাঁ, তারপরে ওপেন সার্কিট ভোল্টেজ কত, ওপেন সার্কিট ভোল্টেজ এটা মোটামুটি 900 লেভেলে আসছে। এটা হচ্ছে একটা ডাটা গেল স্ট্যাকের এটা। তারপরে এখান থেকে ভোল্টেজ এবং কারেন্ট কত পাচ্ছি এবং পাওয়ারটা কত পাচ্ছি। এই ব্লকের মাধ্যমে যদি ডবল ক্লিক করি তাহলে এখানে ওপেন হবে। তো খেয়াল করে দেখেন, এখানে আমি ভোল্টেজ যেটা চাইছিলাম যে 600 ভোল্টের কাছে থাকবে, যে 600তেই পাচ্ছি। আমার কারেন্ট মোটামুটি 90 অ্যাম্পিয়ারের মতন। আর এখানে আমার হচ্ছে পাওয়ার, পাওয়ার হচ্ছে মোটামুটি 5 কিলোওয়াট এরকম আসবে। যখনই লোড যত বাড়বে তখন আমার কারেন্ট ড্রটাও বেশি হবে, কি আমার ভোল্টেজ ফিক্স থাকবে, আমার কারেন্টের ভ্যালুটা বাড়বে, সেই অনুযায়ী পাওয়ার ভ্যালুটাও বাড়বে। এইটা হচ্ছে এটার মেন থিম আর কি এটা। তো এটা হচ্ছে জাস্ট এটা। এখন দেখেন, এটা আমার কিন্তু লোডের আগে ছিল, মানে এখানে আমি কোনো লোড টোড দেই নাই, এই যে এই লোডটার আগে ছিল। এখন এই লোডের করেসপন্ড এটার ভ্যালু, মানে পিআই কন্ট্রোলার যেটা বলেছিলাম, পিআই কন্ট্রোলার, পিডব্লিউএম কন্ট্রোলার, এগুলো যেভাবে কাজ করতেছে সেটা কিভাবে হচ্ছে। এইখানে তো খেয়াল করে দেখেন, এইখানে আমার ভ্যালুটা দেখেন অনেক বেড়ে গেছে, কিন্তু 4 লেভেল চলে গেছে, পাওয়ার বেশি নিচ্ছে, 90 অ্যাম্পিয়ারের কাছাকাছি 100 অ্যাম্পিয়ার পর্যন্ত নিয়ে নিচ্ছে। এই ভ্যালুটা আরো বাড়বে যদি আমি এখানে যদি ভোল্টেজটাকে, এখানে ভোল্টেজ বলতেছি, এখানে যে আমার রেজিস্ট্যান্স আছে রেজিস্ট্যান্স থেকে যদি আরো বাড়ায়। আমার এগুলো কিন্তু আইডেন্টিক্যাল করা আছে, আপনি যদি ইচ্ছা মতন রেজিস্ট্যান্স দিয়ে দেখতে পারেন যে কিরকম কি আসতেছে। এইটা গেল মোটামুটি আমার ফুয়েল সেলের বেসিক ইয়েটা, কিভাবে আর কি কাজ করতেছে। তো সেম সেম মেকানিজম কিন্তু আমার ইয়েতেও আছে। ফুয়েল সেলটাকে যদি আমি এখন অফ করে দিই, এখন ফুয়েল সেলের পরে পরে এই যে এটা তো আমার ফুয়েল সেল হলো, এখন ফুয়েল সেলের পরে এখানে এসে আমার আছে সোলারটা। এখন সোলারটা দিকে, সোলারটা একটু বড়। এখন যদি সোলারেরটা দেখি, আচ্ছা মাইক্রোগ্রিডটা আগে দেখি। সোলারটা একটু বড় হবে, এই পাশে যে মাইক্রোগ্রিডটা আছে, তা আমার এখান থেকে যে জেনারেশন হচ্ছে কিভাবে সেটা দেখা হলো ফুয়েল সেলের। এখন আমি মাইক্রোগ্রিডে দেখবো মাইক্রোগ্রিডের ভিতরে আর কি কি মেকানিজম আছে। তো আমি এখন মাইক্রোগ্রিডের আলাদা যেটা এটা আছে সেটা ওপেন। এখানে দেখেন সেম ঘটনা। আমার পাওয়ার জিইউআই লাগবে এটাকে রান করার জন্য কন্টিনিউয়াস টাইম জন্য, টাইম ফ্রেমে।
এখন আমি মাইক্রোগ্রিডের ভিতরে ঢুকলে দেখবেন এইখানে দেখেন কি দেওয়া আছে। এটা হচ্ছে পুরো আমার পুরো সিস্টেমে মাইক্রোগ্রিড। এখন এই মাইক্রোগ্রিডে মানে ন্যাশনাল গ্রিড আর কি থেকে, এইখানে যে থ্রি ফেজ দেখেন ফার্স্টে একটা সোর্স দেওয়া আছে। এর সোর্সটা কি আমার, এটা কিন্তু আমার সোর্স না, এর সোর্সটা গভর্নমেন্টের, যে দেশের সেই দেশের গভর্নমেন্টের একটা সোর্স। এখন এটার ভিতরে যদি আমি ঢুকি, ভিতরে ঢুকলে দেখবেন লেখা আছে এই যে 11 কেভির একটা ট্রান্সফরমার। সেই মানে একটা হচ্ছে থ্রি ফেজ সোর্স, তার হচ্ছে ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, আর তার ওপেন সার্কিট ভোল্টেজ, বেস ভোল্টেজ মানে 20 কিলোভোল্টের মতো, আর বেস ভোল্ট মানে 20 মেগা ভোল্টের মতন, এবং বেস ভোল্টেজ 11 কেভি। এগুলো দেওয়া আছে। আর এখানে লোড ফ্লো দেওয়া আছে সুইং। এখন সুইং করা আছে কিসের জন্য, যাতে তিনটা ফেজের মধ্যে সুইং করে লোড ফ্লো, এগুলোতে হাত দেওয়ার দরকার নেই। এটা গেল। এখন এরপর থেকে আমরা এখানে একটা থ্রি ফেজ ট্রান্সফরমার নেওয়া আছে। আমরা জানি এসি সিস্টেমে যখন আমরা ট্রান্সফার করি, ট্রান্সমিশন লাইন করি, আমাদের কিন্তু ট্রান্সফরমার মাধ্যমে কিন্তু ট্রান্সফার করতে হয়। এখানে যে ট্রান্সফরমারটা দেওয়া আছে এটা কিন্তু আমার ই ট্রান্সফরমার। প্যারামিটার গুলো দেখলেই বুঝবেন এটা হচ্ছে আমার হচ্ছে, আচ্ছা বারবার জয়েন করতেছে কি, যে ট্রান্সফরমার এটা এটা হচ্ছে আমার স্টেপ ডাউন ট্রান্সফরমার। কারণ আমার এখানে যেটা দেখছিলাম ভ্যালুতে, এখানে আমি দেখলাম কত হচ্ছে 11 কেভির আমার হচ্ছে সোর্স। এখন আমি 11 কেভি তো কোনো ইয়ে লেভেলে কেউ ইউজ করে না, ইউজার এন্ডে। তখন আমাদেরকে কি করতে হয়, তখন আমাদেরকে স্টেপ ডাউন করতে হয়। সেই স্টেপ ডাউনের কাজটা করা হয়েছে এখানে। দেখেন এখানে এই যে 11 কেভি ছিল ওয়াইন্ডিং ওয়ান প্যারামিটার, যেটা এই যে এটা ওয়াইন্ডিং ওয়ান এর প্যারামিটার যেটা, এইখানে দেখেন এটা হচ্ছে 11 কেভি। এই যে 11 কেভি। এখান থেকে এখন ওয়াইন্ডিং টু যেটা, আমাদের স্টেপ ডাউন হলে ওইখানে প্যারামিটার কমাইতে হয়। এই যে ওয়াইন্ডিং টু তে এখানে দেখেন 0.6 e⁻³ মানে 600 ভোল্ট, মানে যেটা আমরা আর কি চাচ্ছিলাম আমাদের সিস্টেমের জন্য, যে 11 থেকে 600 আসবে। আরএমএস করলে, আরএমএস বাদ দিয়ে করলে ওটা 400 থেকে 440 ভোল্টের কাছাকাছি চলে আসবে ওই ভ্যালু। এইটা হচ্ছে সেই আমার ট্রান্সফরমার। এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন ট্রান্সমিশন করি, জেনারেশন থেকে যখন ট্রান্সমিশন করি, তখন কিন্তু আমরা ট্রান্সমিট করি, কিন্তু হচ্ছে ডেল্টা ফরম্যাটে। ডেল্টা কানেকশন থাকে মানে তিনটা তার দিয়ে। কিন্তু যখন আমরা ডিস্ট্রিবিউশন লাইনে চলে আসে, তখন কিন্তু তার কিন্তু চারটা থ্রি ফেজ এবং সিঙ্গেল ওয়্যার একটা ইয়ে করে গ্রাউন্ড যেটা থাকে, 4 ওয়্যার সিস্টেমে চলে আসি তখন। মানে একটা প্রোটেকশনের জন্য আর কি, থ্রি ফেজের সাথে যাতে গ্রাউন্ডে কানেকশন থাকে সেটার জন্য ডিস্ট্রিবিউশন লাইনে। তো সেটা কিন্তু এখানে করা আছে ট্রান্সফারের মাধ্যমে। এখানে ওয়াইন্ডিং ওয়ান দেওয়া আছে ডেল্টা, আর ওয়াইন্ডিং টু মানে যেটা আমার স্টেপ ডাউন করবে, ওই দিয়ে না, ওইটা দেওয়া আছে ওয়াইজি, মানে গ্রাউন্ড করা আছে, ওয়াইজি তে গ্রাউন্ডিং করা আছে ওয়াই ইয়েটা। এইটা হচ্ছে আহ, সেটা দিয়েছে। এখানে আমার এই পাশের পুরো সিস্টেমটা ছিল আমার হচ্ছে ডেল্টা কানেক্টেড, আর এই পাশের যেগুলো সব সিস্টেম এগুলো সব কিন্তু আমার ওয়াই কানেক্টেড। তো এখানে থ্রি ফেজ ব্রেকার দেওয়া আছে। এই থ্রি ফেজ ব্রেকার দেওয়ার কারণ, এই ব্রেকার গুলো কিন্তু আমাদের নেই। ব্রেকারটা হচ্ছে ইয়ের ব্রেকার, মানে গভর্নমেন্টের ব্রেকার। তারা কিভাবে কখন অন অফ করবে না করবে সেটা তাদের বিষয়, বা কোনো যদি ফল্ট হয় সে ফল্ট অনুযায়ী সে রেসপন্স করবে। দিয়ে এখানে আমাদের একটা ভিআই মেজারমেন্টস ব্লক নেওয়া আছে, এখানে ভোল্টেজ এবং কারেন্ট মেজার করার জন্য। এবং তারপরে এখানে হচ্ছে আমাদের সিস্টেম অনুযায়ী আমরা এখানে একটা থ্রি ফেজ প্যারালাল লোড লাগাইছি। এই যে এইটা এইটা এই লোডের, এখানে লোডের প্যারামিটারও দেখেন সব কিছু সেম। যে 600 ভোল্ট সে টার্মিনাল ভোল্টেজ নিবে, 50 হার্জ এর ফ্রিকোয়েন্সি আছে, ফ্রিকোয়েন্সি আছে 50 হার্জ। আর এইখানে অ্যাক্টিভ পাওয়ার সে 5 মেগাওয়াট নেবে, আর এইখানে রিঅ্যাক্টিভ পাওয়ার দেওয়া আছে 20 কিলোওয়াট। এরকম ভাবে ইয়ে করা আছে। আর হচ্ছে ক্যাপাসিটি পাওয়ার দেওয়া নেই, অ্যাক্টিভ পাওয়ার দেওয়া আছে এবং ইনঅ্যাক্টিভ পাওয়ার দেওয়া আছে। এই ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটিভ পাওয়ার মিলে কিন্তু আমার রিঅ্যাক্টিভ পাওয়ারটা হয় যেটা। তো এখানে অ্যাক্টিভ পাওয়ার বেশি দেওয়া আছে, ইন্ডাকটিভ দেওয়া দেওয়া আছে। এগুলো কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন, যে ক্যাপাসিটিভ আমি একটু দিয়ে দেখি কি আউটপুট আসে সেটা। তো এটার সাথে যেটা আমাদের যে ফল্টের যেটা ইয়েছি, যে আমরা থ্রি ফেজের সাথে যদি ফল্ট হয় আমাদের সিস্টেম কিভাবে আউটপুট দেবে, সেই জন্য কিন্তু আমাদের এখানে এই যে একটা ফল্টের ব্লক দেওয়া আছে। এগুলো কিন্তু প্রত্যেকটা ব্লকই পাওয়া যায় ম্যাথ। এই যে ব্লক, এই ব্লকের মধ্যে দেখেন লেখা আছে ইনিশিয়াল স্ট্যাটাস এটা। যদি ফল্ট হয়, ফল্ট হলে কি ফল্ট হবে, ফল্ট হলে থ্রি ফেজ টু গ্রাউন্ড ফল্ট হবে, মানে ফেজ এ, ফেজ বি, ফেজ সি সাথে গ্রাউন্ড সবগুলো কিন্তু কানেক্ট করা আছে।
এখন আপনি যদি মনে করেন যে আমার ডিজাইনে আমি আমার সিমুলেশন আমি 3 ফেজের সাথে গ্রাউন্ড ফ্লোর করাবো না, আমি সিঙ্গেল ফেজের সাথে গ্রাউন্ড ফ্লোর করাবো, মানে ফেজ এর সাথে গ্রাউন্ড ফ্লোর করাবো, তখন আমি কি করবো, ফেজ বি এবং ফেজ বি সিটাকে আনচেক করে দেবো। তাহলে আমার এখন এই 3 ফেজ থেকে মানে সিঙ্গেল ফেজ থেকে গ্রাউন্ড ফ্লোর হবে। তো প্রত্যেকটা ভ্যালু দেখার জন্য আমরা 3 ফেজে লিখে দিই, মানে জেনারেল কন্ডিশনের জন্য। এটা হচ্ছে সে দিয়ে এটাকে যদি আমরা দিয়ে করাই, রান করালে সেটা রান দিয়ে হবে। এটা আলাদা করে রান না করে এটা এরকম থাকবে, এটা কেটে দিই দিয়ে এখন আমাদের এই গ্রিডটা গেল, আমার মাইক্রো গ্রিড গেল, আমার ফুয়েল সেলটা গেল। এখন আমার ইম্পর্টেন্ট বিষয় আসতেছে এই যে গ্রিডের সাথে আমার যে ইনভার্টার কানেকশন আছে, ইনভার্টারটা কিভাবে কানেক্ট করতেছে। তো এখানে ইনভার্টারের যে ডিজাইন, এটা হচ্ছে এই যে এটা আমার ম্যাটল্যাবের পুরো ডিজাইনটা। এখানে আমার ইনভার্টার আছে, কারণ এই ইনভার্টারটা যেমন আমি ফুয়েল সেলে যেরকম করছিলাম, ফুয়েল সেলে যেভাবে ছিল যে ফুয়েল সেলের সাথে আমাকে যে পিআই কন্ট্রোলার দিয়ে জেনারেট করতে হয়েছিল যে আমার 600 ভোল্ট যেন ফিক্স থাকে। তো আমার সেম কাজটা তো আমার তো এই সিস্টেমের জন্য করতে হবে। ইনভার্টারটা এটার কন্ট্রোল হবে কখন অন হবে কখন অফ হবে, কারণ আলটিমেটলি ইনভার্টারটাও তো আমার হচ্ছে ব্রিজ, একটা ব্রিজ কানেকশন, ব্রিজ আর্মস, ফুল ব্রিজ রেক্টিফিকেশন করবে। তো সেটার জন্য আমাকে ইনভার্টার কন্ট্রোল করতে হবে। এই ইনভার্টার কন্ট্রোলে যদি যাই বক্সে, এখানে গিয়ে দেখেন এখানে 600 ভোল্ট, আমি যে যেটা রেফারেন্স ভোল্টেজ আমি 600 সাথে আমি ভিডিসি, মানে ভিডিসি কোনটা, ভিডিসিটা হচ্ছে আমার এই যে এই পয়েন্টের যে ভোল্টেজ, মানে আমি কানেকশন দেওয়ার পর এই পয়েন্টে আসলে আমি কত অ্যাকচুয়াল ভোল্টেজ পাচ্ছি, সেই ভোল্টেজের সাথে আমি এটাকে কম্পেয়ার করব। এই যে ভিডিসি কম্পেয়ার করলাম করে এখানে আবার পিআই কন্ট্রোলার মাস্কিং ডিমাস্কিং করে আমার এখানে একটা এই যে এবিসি সিগন্যাল ব্লক, বিকিউ থেকে এবিসি এই ব্লকে যাবে, আহ, যে আমার এখানে ইনপুটে আসবে, এখানে আমার ইনপুটে আসবে দিয়ে সেই অনুযায়ী যে পিডাব্লিউএম দেওয়া আছে, পিডাব্লিউএম আসলে কিছু না, সে সিগন্যাল জেনারেট করে প্লাস মাইনাস পজিটিভ নেগেটিভ সিকোয়েন্স তৈরি করে, সেই সিগন্যাল যে এই ইনভার্টারকে কন্ট্রোল হবে এই ভোল্টেজের কম্বিশন অনুযায়ী এবং ফল্ট অনুযায়ী। এটা গেল এটার কন্ট্রোল। তাহলে মোটামুটি আমার এটা শেষ, এটাও শেষ। এখন মেন ইয়েটা যেটা ইম্পর্টেন্ট আসে সেটা হচ্ছে আমার সোলার প্যানেল। এখন সোলারের জন্য আমি যেটা বলতেছিলাম যে গতকালকে যে দুইটা পয়েন্ট প্রয়োজন হবে, আমাদের একটা ইরেডিয়েন্স দরকার, একটা টেম্পারেচার দরকার। এখন ইরেডিয়েন্স আর টেম্পারেচার আমি দিব কিভাবে ইনপুট, এখানে ইরেডিয়েন্স টেম্পারেচার একটা র্যাম্প আপ ডাউন ব্লক দেওয়া আছে। এই ব্লকের ভিতরে যদি ঢুকেন, ব্লক ওপেন করলে দেখবেন এখানে আমার আসতেছে এই যে সিগন্যাল বিল্ডার। সিগন্যাল বিল্ডার এখানে গেলে দেখা যাবে ইরেডিয়েন্স উপরেরটা নিচেটা টেম্পারেচার। আমরা এমন ভাবে টাইমটা সেট করছি দেখেন, সকালবেলার দিকে 800 থাকবে, আস্তে আস্তে যখন দুপুর হবে তখন ম্যাক্সিমাম 1000 এবং 1000 কন্টিনিউ করবে। এখন আমার যদি সূর্যের তীব্রতা বাড়ে, রেডিয়েন্স এর ভ্যালু বাড়ে, তাহলে তো আমার তো ইয়ে বাড়বে, কি লিখছেন কেউ? আচ্ছা যেটা, আচ্ছা ভিডিও যেহেতু আছে দেখতে প্রবলেম হলে পরে একবার দেখে নিবেন, তাহলে সমস্যা হবে না। তো যেটা বলতেছিলাম যেখানে রেডিয়েন্স যদি বাড়ে তাহলে সেই অনুযায়ী আমাদের আমাদের টেম্পারেচারও বাড়বে। তো সেই টেম্পারেচার বাড়ার ইয়েটা কিন্তু এই যে এখানে দেওয়া আছে 25 থেকে আস্তে আস্তে যখন ইরিডিয়েন্সটা বেড়ে গেছে, মানে আমার সূর্যের তীব্রতা বেড়েছে, তখন কিন্তু আমার পরিবেশের টেম্পারেচারটাও বেড়ে 35 গেছে। এইগুলোকে আপনারা কিন্তু কম বেশি করতে পারবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী, ঠিক আছে? তো এটা হচ্ছে এটা গেল। আর এইখানে এই ব্লকে যদি ক্লিক করেন তাহলে এখানে ব্লকটা ভিতরে ঢুকলে এই যে এখানে দেওয়া আছে কি ধরনের আমরা সোলার প্যানেল ইউজ করছি। আমাদের সোলার প্যানেলে দেখেন ইয়াস ওপেন সার্কিট ভোল্টেজ দেওয়া আছে 36.3, শর্ট সার্কিট ভোল্টেজ, শর্ট সার্কিট কারেন্ট হচ্ছে 7 অ্যাম্পিয়ার, মানে ম্যাক্সিমামটা হবে এই যে এটা ভোল্টেজের ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট 29 ভোল্ট হবে, এবং কারেন্ট ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্টে কারেন্ট কত আসবে 7.35 দিতে পারবে। এটা কিন্তু একটা সেল, কারণ এটা গুণ করলে 29 এবং 7 অ্যাম্পিয়ার যদি গুণ করি তাহলে 3 7 21 মতন 210 ওয়াট আসবে, কিন্তু আমরা তো এখানে ডিজাইন করছি 120 কিলোওয়াট, তাহলে তো এটার সাথে এটা মিললো না। সেই জন্য আমাদেরকে তাহলে সেলের পরিমাণ বাড়াইতে হবে। তো সেই জন্য কিন্তু আমরা দেখেন লেখা আছে প্যারালাল স্ট্রিংস আমরা ইউজ করছি 52টা, এবং সিরিজ কানেক্টেড মডেলস আমরা ইউজ করছি এখানে 11টা। এইগুলা আসলে কিভাবে হয়েছে, মানে প্যারালাল স্ট্রিংস ইয়েতে আমরা কি জানি, প্যারালালে আমাদের কারেন্ট বাড়ে, প্যারালাল কানেকশনে আমরা জানি হচ্ছে কারেন্ট ডিভাইড হয়ে যায়।
এবং সিরিজ কানেকশনে একটার পর একটা যখন সিরিজ কানেক্ট করি তখন আমরা কিন্তু ভোল্টেজটা কিন্তু অ্যাড আপ হয়, মানে যোগ হয়, একটার পর একটা ভোল্টেজ যোগ হয়। সেই জন্য কিন্তু আমরা সিরিজে যখন 11টা দিছি তখন এই 29-এর সাথে যদি 11 গুণ করেন তখন দেখবেন যে আমরা যে 319 ভোল্টের যে টার্মিনাল ভোল্টেজ সেই 319 ভোল্ট হবে। আর ওইটার সাথে যদি 52-এর সাথে যদি 7 গুণ করেন, গুণ করে যদি আবার এই 319-এর সাথে গুণ করে দেন, তাহলে দেখবেন আমার টোটাল পাওয়ার 120 কিলোওয়াটই আসতেছে, এর আশেপাশে আসছে। এইটা হচ্ছে মেন এটার ডিজাইন। এটা গেল। তো এটার সাথে তো আমি গতকালকে যেমন বলতেছিলাম যে এটাকে তো আমার তো কন্ট্রোল রাখতে হবে সবসময়। যখন সূর্যের আলো কমে গেল তখন তো আমার এটা তো অফ হয়ে যেতে পারে, তখন তো আমাদের ভোল্টেজ এই পরিমাণ আসবে না, 319 ভোল্ট পাবো না, টার্মিনাল ভোল্টেজ কমে যাবে। সেই জন্য কিন্তু আমাদের এখানে এই যে বুস্ট আর একটা বুস্ট এখানে করা হয়েছে। তো ফুয়েল সেলে যেমন আমরা পিআইডি কন্ট্রোলের মাধ্যমে করছিলাম, ফুয়েল সেলে কিন্তু হাইড্রোজেনটাকে কিন্তু আমি কন্ট্রোল করতে পারি, কিন্তু সূর্যের আলোকে কিন্তু আমি কন্ট্রোল করতে পারি না। তাহলে সূর্যের আলোকে কন্ট্রোল করার জন্য কিন্তু অটোমেটিক কন্ট্রোলার প্রয়োজন। সেই জন্য কিন্তু আমরা এখানে এমপিপিটি কন্ট্রোলার এখানে ইউজ করছি। এই যে এটা হচ্ছে আমার এমপিপিটি কন্ট্রোলার। এমপিপিটি কন্ট্রোলার বলতে এমপিপিটি কন্ট্রোলার কিছু ব্লক থাকে, সেই ব্লকগুলো প্রত্যেকটি ডিজাইনের জন্য প্রায় সেম, সারা পৃথিবীর সবাই প্রায় সেম কোড ইউজ করে, সেটা সেম জিনিস। ওইখান থেকে যে একই সিগন্যাল তৈরি করবে পিডব্লিউএম এর মাধ্যমে, সেই সিগন্যালটা যে আমার এই যে এখানে আইজিবিটি বা মসফেট যে সুইচই থাকবে না সেই সুইচে ঢুকবে, ঢুকে এটাকে অন অফ করবে, করে আমার সবসময় চেষ্টা করবে যেন আমার এখানে সেম ওই 600 ভোল্টই সবসময় যেন থেকে যায়। এইটা হচ্ছে আপনাদের আর এই যে এগুলো দেখতেছেন না, এই যে এগুলা ভ্যালু, এগুলো আসলে আমরা জাস্ট দেখার জন্য যে আমার ইরিডিয়েন্স কত আসতেছে, তারপর হচ্ছে টেম্পারেচার কত ঠিকঠাক আসতেছে কিনা, তারপর এখানে ইরিডিয়েন্স কত, টেম্পারেচার কত, তারপর এইখানে হচ্ছে আমাদের ইয়েটা কত আসতেছে, মানে যে ভোল্টেজ, গ্রিড ভোল্টেজ, গ্রিড কারেন্ট, এগুলা কি ঠিকঠাক আসতেছে কিনা, মানে ভোল্টেজ কত আমি দেখবো আর কি, এগুলো সে দেখার ব্লক। কিন্তু মেন ওয়ার্কিং জিনিসটা হচ্ছে কিন্তু এই যে এইগুলো, হ্যাঁ এগুলো হচ্ছে আমার সেই কম্পোনেন্ট। এখানে কিন্তু খুব আহামরি ভারী কম্পোনেন্ট ইউজ করে নাই, সবকিছু জাস্ট ইয়ে কম্পোনেন্ট, যে কত কি ইয়ে সেরকম। যেটা যদি আমরা আউটপুট দেখি, এখন রান করতে গেলে এটা রান করতে অনেকক্ষণ সময় লাগবে, প্রায় 20 থেকে 25 মিনিট লাগবে, তো এতক্ষণ মিটিং এর সময় পাওয়া যাবে না। আমরা যদি ফিগারের ভিতরে যাই তাহলে এখানে পুরো ডিজাইনের যেটা ইয়ে, সেখানে গেলে দেখবো যে আমরা 600 ভোল্টের জন্য ডিজাইন করতেছিলাম। এখানে খেয়াল করে দেখেন আমার এই যেখানে যে টেম্পারেচার আসছে 35, এবং 1000 হচ্ছে আমার ইরিডিয়েন্স ম্যাক্সিমাম ইয়েতে, যে এইখানে কত আসছে ভোল্টেজ, আমাদের টার্মিনাল ভোল্টেজ মেনলি এই জায়গাটায়, এই যে এই জায়গাটায়। সেখানে দেখেন আমরা দিয়েছিলাম 600, তারপরে কিন্তু আমি 600 পাচ্ছি না, কিছুটা লস হয়ে 591.5 পাচ্ছি, কিন্তু মানে 600 কাছাকাছি। এটাকে যদি √2 দিয়ে ভাগ করি আমার ওই 440 ভোল্টের কাছাকাছি চলে আসবে। সেই জন্য কিন্তু গ্রহণযোগ্য এটা ভ্যালুটা। আর এরপরে আবার থাকে যে আমরা আসলে আহ, ইয়েটা কত, এখানে অনেক দেওয়া আছে যে গ্রিডের ভোল্টেজ গুলো দেওয়া আছে, গ্রিডের আউটপুট, যেটা আমি বলতেছিলাম যে দেখেন গ্রিডে ফার্স্টে কিন্তু ঠিকঠাক ভাবে ভোল্টেজ দিচ্ছে, ঠিকঠাক ভাবে কারেন্ট দিচ্ছে, এগুলো করতেছে, কিন্তু আমরা বলছিলাম না যে 3 ফেজ থেকে গ্রাউন্ড ফল্ট একটা ফল্ট হবে, এই যে মিড পয়েন্টে 0.25 সেকেন্ড যেখানে, এই পয়েন্টে এখানে ফল্ট হয়েছে। ফল্ট হয়ে যাওয়ার পর দেখেন এটা কম বেশি কম বেশি কম বেশি হয়েছে, হয়ে যাওয়ার পরে কিন্তু এটা কিন্তু এই যে অফ করে দিছে, মানে যে সার্কিট ব্রেকার আছে আছে ইয়েতে, অফ করে দিছে। এখন অফ করে দিল কেন? এখন অফ করে দেওয়ার কারণটা হচ্ছে আমার এই গ্রিডে যদি প্রবলেম হয়, আমরা জানি যখনই কোনো একটা ফল্ট হয় তখন কিন্তু এক্সেসিভ কারেন্ট ফ্লো হয়। এখন আমি যদি অফ না করে দেই তাহলে কি হবে, এক্সেসিভ কারেন্ট ফ্লো হয়ে এই পুরো সার্কিটটাকে নষ্ট করে দিতে পারে। সেই জন্য কিন্তু এখানে কিন্তু আমাদের কিন্তু ইয়ে করা আছে, ব্লক হয়ে গেছে। তো আপনারা আজকেরও এটাও হয়তো বা মাথার মধ্যে যাবে, আপনারা চেষ্টা করবেন এই যে ভিডিওটা থাকবে বারবার ভিডিওটা দেখে কোথায় কোন কাজটা হচ্ছে। ওই যেহেতু আপনাদের 3টা ক্লাস হবে, নেক্সট ক্লাসে মোটামুটি যতগুলো কনফিউশন থাকবে প্রত্যেকটা পয়েন্টে প্রত্যেকটা কম্পোনেন্টে, সেগুলো আপনাদেরকে যে বই দেওয়া হবে